আচ্ছা, আমরা এখন দেখবো সেকেন্ড পার্ট, যে এয়ারটুকু বাকি ছিল যে অংশটুকু। তো শুরুতে হলো ফ্যাক্টর বেসড স্ট্র্যাটেজিস। তো আমরা যখন প্যাসিভ ইনভেস্টিং এর যে ইয়াগুলো স্ট্র্যাটেজি গুলো দেখছিলাম, তখন দেখছিলাম ফ্যাক্টর বেসড স্ট্র্যাটেজি। তো এখানে সেম ওয়ে স্ট্র্যাটেজিস গুলা, তবে এখানে পার্থক্য হচ্ছে গিয়ে যখন আমরা প্যাসিভলি পোর্টফোলিও ম্যানেজ করি তখন কোনো একটা এরকম এই যে ভ্যালু ইন্ডেক্স, গ্রোথ ইন্ডেক্স, সাইজ ইন্ডেক্স, প্রাইস মোমেন্টাম ইন্ডেক্স বা কোয়ালিটি ইন্ডেক্স, এরকম একটা ইন্ডেক্সকে সিলেক্ট করে ওইটাকে পুরোপুরি মিমিক করি। আর এখানে মূলত কি করা হয়, এখানে মূলত কোনো একটা ফ্যাক্টরকে ধরে ওই ফ্যাক্টরের মধ্যে ওই ফ্যাক্টরে যে শেয়ার গুলো আছে, ওই ইন্ডেক্সে যে শেয়ার গুলো আছে শেয়ার গুলোর মধ্যে আন্ডার ভ্যালুড সিকিউরিটি গুলোকে কি করি, আইডেন্টিফাই করে সেখান থেকে কি আন্ডার ভ্যালুড সিকিউরিটি গুলোতে কি করি, ইনভেস্ট করি। এটা হইলো কি প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে কি পার্থক্য আর কি। আচ্ছা, হচ্ছে গিয়ে অ্যাক্টিভিস্ট স্ট্র্যাটেজি। অ্যাক্টিভিস্ট স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছে গিয়ে মূলত অনেকে কি করে, প্রতিষ্ঠানে কি মূলত বাই সিকিউরিটি কিনে বসে থাকে। তো এখানে হচ্ছে গিয়ে সিকিউরিটিটা কিনা হয়, কিনার পাশাপাশি ওই কোম্পানিতে চেঞ্জের জন্য অ্যাডভোকেট, মানে কি বিভিন্ন পরামর্শ দেয়। তারা মূলত কি করে, কোম্পানির একটা বড় একটা অংশ শেয়ার কিনে নেয় কোনো একটা কোম্পানিকে টার্গেট করে, যে এটার ভালো ম্যানেজমেন্ট টিম আছে বা ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি ভালো বা কোনো অংশ ভালো দেখতেছে, কিন্তু কোনো কারণে ওরা ভালো করতে পারতেছে না। তো এরকম কি করে, ওই কোম্পানিকে টার্গেট করে কি করে, টার্গেট করে ওই কোম্পানির অনেকগুলো শেয়ার কিনে নেয়। শেয়ার কিনে নিয়ে কি করে, ওই কোম্পানির ম্যানেজমেন্টে বসে বা প্রক্সির মাধ্যমে তারা কি বিভিন্ন ইস্যুতে ভোট দেয়, ভোট দিয়ে তারা কি বিভিন্ন ডিসিশন নিতে হেল্প করে। যেমন হচ্ছে অ্যাসেট সেলস, কস্ট কাটিং মেজার, ম্যানেজমেন্ট চেঞ্জেস টু ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড ইনক্রিজ অর শেয়ার বাইব্যাক ইত্যাদি ক্ষেত্রে তারা কি করে, তারা বিভিন্ন অ্যাডভোকেসি বা অ্যাডভাইস প্রদান করে। তারপরে যখন কোম্পানির একটা ভালো পজিশনে চলে যায়, তারা তখন ওই কোম্পানির শেয়ার গুলা বিক্রি করে বের হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে কি, এদের টাইম হরিজনটা তাহলে থাকে তো সাধারণত অল্প সময়ের জন্য। আচ্ছা, এই অ্যাক্টিভিস্টরা যে ইনভেস্ট করে এখানে কয়েকটা পদ্ধতিতে ইউজ করে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আরবিট্রেজ, মানে কোনো স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে কোনো একটা মুভিং এভারেজ কে সিলেক্ট করে ওই মুভিং এভারেজের নিচে শেয়ার গুলাকে কি করে নেয়, ক্রয় করে নেয়। সাপোজ যে সিকিউরিটিজ গুলোর ভ্যালু এখানে আছে, তারা এগুলাকে কিনে নিল, কারণ এগুলোর ভ্যালু ভবিষ্যৎ তারা কি করতেছে, করতেছে যে বাড়বে। এবার হচ্ছে ইভেন্ট ড্রাইভেন স্ট্র্যাটেজি, মানে হচ্ছে কোনো একটা ইভেন্টকে টার্গেট করে যখন তারা কোনো পজিশন নেয়। যেমন হইলো আমরা যেমন এই যে কর্পোরেট ফাইন্যান্সে শিখছিলাম যে কি মার্জার এন্ড অ্যাকুইজিশনের সময় যেটা টার্গেট কোম্পানি তার শেয়ার ভ্যালু কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য তারা কি করলো, মার্জারটা হওয়ার আগে বা মার্জারটা শোনার সাথে সাথে মার্জার হবে, তখন তারা কি করলো, যে টার্গেট কোম্পানি সেই কোম্পানির শেয়ার কিনে নিল। লং শর্ট স্ট্র্যাটেজি মানে হচ্ছে আন্ডার ভ্যালুড সিকিউরিটি গুলোকে ক্রয় করা, লং করা, আর ওভার ভ্যালুড সিকিউরিটি গুলোকে শর্ট করা বা সেল করা। আর লং অনলি স্ট্র্যাটেজিতে মূলত কি করা হয়, আন্ডার ভ্যালুড সিকিউরিটি গুলাকে ক্রয় করা হয়। আর মার্কেট নিউট্রাল স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেটে এমন ভাবে মানে অংশ এয়া নেই যাতে করে কি হয়, তাদের রিস্কটা জিরো হয়ে যায়। সাপোজ কোন একটা সিকিউরিটি কিনলো, যাক এটা হচ্ছে 1.2, তারা তার মানে আরো একটা সিকিউরিটিতে যাবে যেটার ভ্যালু হচ্ছে গিয়ে যে কি, আরো একটা সিকিউরিটিকে বাই করবে এবং আরেকটাকে সেল করবে যেটার বেটা হচ্ছে 1.2। মোট কথা তাদের রিস্কটাকে নিউট্রাল করতেছে। আচ্ছা, ফিটফল ইন ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজিস, এই যে এই স্ট্র্যাটেজি বেসড যখন ডিসিশন গুলো নিচ্ছে, তখন এর মধ্যেও কিছু ঝামেলা আছে। তো এই ঝামেলাগুলোকে বলা হচ্ছে, কিছুকে বলা হচ্ছে বায়াস। বায়াস বলতে বোঝাচ্ছে অ্যানালিস্ট যখন তার জাজমেন্ট অথবা তার চিন্তা ভাবনা ইউজ করে ডিসিশন নেয়, তখন কি সে অনেকগুলা এখানে বায়াসড হয়ে ডিসিশন গুলো নেয় আর কি। প্রথমটা হচ্ছে কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস বলতেছে আমরা অনেক সময় এরকম ডিসিশন নিয়ে নিই, মানে মানে মোট কথা হচ্ছে কি, কনফার্মেশন বায়াস বলতেছে আমরা অনেক সময়, আমরা প্রায় কোনো কিছু করার পর ওই সকল ইনফরমেশনকে খুঁজি যে ইনফরমেশন গুলো আমার কি ডিসিশনকে কি করে, কনফার্ম করে বা ওই আমার ডিসিশনকে সাপোর্ট করে, ওইরকম ইনফরমেশন খুঁজে নিই। তো এরকম ইনফরমেশন খুঁজে আমরা কি করি, কোনো একটা ডিসিশন নিই বা আমরা কোনো একটা জিনিস করব। তো করব ভাবতেছি, ওই করব ভেবে আমরা কি করি, মনে মনে ওই ওটা করা ঠিক হবে কিনা এরকম ইনফরমেশন খুঁজি। যে এরকম কোনো ইনফরমেশন সাপোজ পাইলাম যে কি ওই জিনিসটা করা ঠিক হবে, ওই জিনিসটা করাকে সাপোর্ট করে, তাহলে কি করি, আমরা ওই জিনিসটা করে ফেলি। এবার হচ্ছে ইলিউশন অফ কন্ট্রোল। ইলিউশন অফ কন্ট্রোল বলতেছে কি করি, আমরা হচ্ছে গিয়ে
ওই মনে করি যে কি আমি সব কন্ট্রোল করতে পারি আর কি। তারপরে হচ্ছে গিয়ে অ্যাভেলেবল বায়াস, অ্যাভেলেবিলিটি বায়াস। অ্যাভেলেবিলিটি বায়াস বলতে বোঝাচ্ছে কি, যখন আমরা কি করি, আমরা যখন ডিসিশন নিই তখন শুধুমাত্র আমার কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন গুলো আছে তার উপর ভিত্তি করে ডিসিশন নিই। এখন এমনও হইতে পারে যে কি আমার কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন গুলো আছে ওইটার উপর সিকিউরিটি প্রাইস নির্ভর করতেছে না। তারপর হচ্ছে লস অ্যাভারশন বায়াস, মানে হচ্ছে আমরা কি করি, কোনো একটা সিকিউরিটি যদি লস করে সেটাকে সেল করে দিই, আর কোনো একটা সিকিউরিটি যদি প্রফিট করে সেটাকে ধরে রাখি। এখন এমন হইতে পারে কি, যেটা লস করছে সেটা হয়তো ভবিষ্যতে কি করবে, লাভ করবে, আর যেটা লাভ করে ফেলছে সেটা আর লাভ করার কোনো কি সুযোগ নাই। এবার হচ্ছে ওভার কনফিডেন্স বায়াস। ওভার কনফিডেন্স মানে হচ্ছে গিয়ে আমরা কনফিডেন্টলি কোনো একটা সিকিউরিটি আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড এরকম চিন্তা করে কি ডিসিশন নিচ্ছি। এবার হচ্ছে রিগ্রেট অ্যাভারশন বায়াস। রিগ্রেট অ্যাভারশন বায়াস মানে হচ্ছে কোনো একটা ডিসিশন নেওয়ার পর আমরা এটাকে ভুল ভেবে যে রিগ্রেট করি। তো এই ভুল হয়েছে এরকম ভেবে, ভুল হবে এরকম ভেবে আমরা কি করলাম, কোনো ডিসিশনই নিলাম না। মোট কথা এই ডিসিশন না নেওয়ার প্রবণতাকে বলা হচ্ছে রিগ্রেট অ্যাভারশন বায়াস। আচ্ছা, এবার হচ্ছে ভ্যালু ট্র্যাপ। ভ্যালু ট্র্যাপ বলতে আমরা বলছিলাম যে কি, যে কোম্পানিগুলোর ফি এভারেজ, ইন্ডাস্ট্রি এভারেজ থেকে কম তাদেরকে ভ্যালু কোম্পানি বলে। তো অনেকে কি করে, এই ভ্যালু কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, এই চিন্তা ভাবনা করে দেখি এই ভ্যালু কোম্পানিগুলো কি ভ্যালু ফিটা ইন্ডাস্ট্রি এভারেজে চলে যাবে। তো এখন এখন এমনও হইতে পারে যে ওই কোম্পানির অলরেডি অবস্থা খারাপ, ওই কোম্পানির ম্যানেজমেন্ট খারাপ, ওই কোম্পানির অ্যাসেট ভালো নেই। তো ওই কোম্পানি তো আর ভবিষ্যতে কি ফি ওই ইন্ডাস্ট্রি এভারেজে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। সো এই ভ্যালুকে ভিত্তি করে আমরা ডিসিশন নিলাম, ওই ট্র্যাশে পড়ে গেলাম। তারপর সেম ভাবে গ্রোথকে ভেবে আমরা কি করলাম, কোনো একটা ডিসিশন নিলাম, কিন্তু ওই কোম্পানি আর ভবিষ্যতে কি করলো না, গ্রোই করলো না। আচ্ছা, ইকুইটি ইনভেস্টমেন্ট স্টাইল মানে হচ্ছে একজন পোর্টফোলিও ম্যানেজার আসলে কি গ্রোথ কোম্পানি নাকি ভ্যালু কোম্পানি নাকি স্মল ক্যাপ কোম্পানি নাকি লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতেছে, এটা বের করার ইয়াকে বলা হচ্ছে কি ইকুইটি ইনভেস্টমেন্ট স্টাইল অ্যানালাইসিস। এটা সাধারণত দুই ভাবে করা যায়, একটা হচ্ছে রিটার্ন বেসড স্টাইল অ্যানালাইসিস। এখানে কি করা হয়, আমি যে যে সিকিউরিটি গুলোতে ইনভেস্ট করছি, মোট কথা রিটার্নটাকে আমরা ধরি এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে যে সিকিউরিটি মানে এই যে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, ভ্যালু, গ্রোথ এগুলাকে বলা হয় ধরা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এগুলাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে কি করা হয়, একটা রিগ্রেশন রান করা হয়। রিগ্রেশন রান করে তাদের একটা কোএফিসিয়েন্ট পাওয়া যায়। এখন এই কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হয়, সে কি গ্রোথ ইনভেস্টর নাকি ভ্যালু ইনভেস্টর নাকি লার্জ ক্যাপ ইনভেস্টর নাকি স্মল ক্যাপ ইনভেস্টর। যে কোএফিসিয়েন্ট যেটার ভ্যালু বেশি তাকে সে ধরনের ইনভেস্টর হিসেবে ধরে নেওয়া হয় আর কি। আর হোল্ডিং বেসড স্টাইল অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে কি, আমি যে এখানে দেখা হয় যে ইনভেস্টর কোন স্টক হোল্ড করতেছে এবং এই স্টক গুলোর পিবি, প্রাইস টু বুক ভ্যালু, ডিভিডেন্ড ইল্ড দেখে বোঝার চেষ্টা করা, তার উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হয় যে কি সে কি ভ্যালু ইনভেস্টর নাকি গ্রোথ ইনভেস্টর নাকি স্মল ক্যাপ ইনভেস্টর নাকি লার্জ ক্যাপ ইনভেস্টর। এবার হচ্ছে অ্যাক্টিভ রিটার্ন। অ্যাক্টিভ রিটার্ন মানে বোঝাচ্ছে কি, আমরা কোনো একটা সিকিউরিটি অ্যাক্টিভলি ম্যানেজ করে যে রিটার্নটা জেনারেট করতেছি, অ্যাক্টিভলি রিটার্ন করে মার্কেট থেকে যে পরিমাণ বেশি জেনারেট করতেছে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিটার্ন। তার মানে অ্যাক্টিভ রিটার্ন মানে হচ্ছে পোর্টফোলিও যে ম্যানেজার যে সে রিটার্নটা যে রিটার্নটা জেনারেট করছে এটা মাইনাস বেঞ্চমার্ক রিটার্ন। এখানে পোর্টফোলিও ম্যানেজার যে অ্যাক্টিভ রিটার্নটা হয় তা মূলত চারটা সোর্স থেকে হয়। একটা হলো কি আইসি। আইসি মানে বলতেছে ইনফরমেশন কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে গিয়ে ম্যানেজার যে ইনফরমেশন গুলাকে ফোরকাস্ট করে যে কি করলো, যে অ্যাক্টিভ রিটার্ন যে রিটার্নটা জেনারেট করছে তা আসলে কি the extent to which a manager forecasted active returns correspondent to the manager realized active return, মানে অর্থাৎ একজন পোর্টফোলিও ম্যানেজার অ্যাক্টিভলি ম্যানেজ করার সময় তখন একটা অ্যাক্টিভ রিটার্ন প্রজেকশন করে ইনফরমেশন কোএফিসিয়েন্ট দ্বারা সে অ্যাকচুয়ালি কতটুকু রিটার্ন জেনারেট করে এন্ড তার প্রজেকশন এর সাথে সম্পর্ক বোঝায়। মোট কথা হচ্ছে সে অ্যাক্টিভলি ম্যানেজ করার কারণে ইনফরমেশন ইউজ করে কতটুকু রিটার্ন জেনারেট করছে তার কোএফিসিয়েন্ট। আর ব্রেথ বলতে বোঝাচ্ছে কি, আমি ইন্ডিপেন্ডেন্টলি কয়টা ডিসিশন নিছি, মানে হচ্ছে কয়টা আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড এরকম ডিসিশন নিছি। তারপরে হচ্ছে টিসি, ট্রান্সফার কোফিশিয়েন্ট, মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ট্রান্সলেট পোর্টফোলিও ইনসাইট ইনটু ইনভেস্টমেন্ট ডিসিশন উইদাউট কনস্ট্রেন্ট, মানে হচ্ছে কোনো রকম কনস্ট্রেন্ট ছাড়া আমি কয়টা কি এরকম ডিসিশন নিতে পারছি। আর কি ডেল্টা বলতে বোঝাচ্ছে কি দা ম্যানেজার অ্যাক্টিভ রিস্কের পরিমাণ। তো আমরা কি করলাম, এই সূত্র অনুযায়ী কি করতে পারি, তাহলে সূত্র অনুযায়ী আইসি আর রুট ওভার বি আর বাকি সব গুণ
তো এটা করে করে আমরা কি করতে পারি, ম্যানেজার 1 আর ম্যানেজার 2 এর কি অ্যাক্টিভ রিটার্ন বের করলাম। এবার হচ্ছে অ্যাক্টিভ রিটার্নকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে টু অ্যাক্টিভ রিটার্ন আর হচ্ছে মিসফিট অ্যাক্টিভ রিটার্ন। টু অ্যাক্টিভ রিটার্ন বলতে বোঝাচ্ছে সে কোনো একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে এই যে তার রিটার্ন থেকে ওই কতটুকু জেনারেট করতেছে, তার মানে টু অ্যাক্টিভ রিটার্ন বলতে বোঝাচ্ছে ওই পোর্টফোলিও ম্যানেজারের অ্যাক্টিভ রিটার্ন মাইনাস কোনো একটা অ্যাসেট ক্লাস বা কোনো একটা ইন্ডেক্সের অ্যাক্টিভ রিটার্ন। মিসফিট অ্যাক্টিভ রিটার্ন বলতে বোঝাচ্ছে কি ওভারঅল বেঞ্চমার্ক থেকে আমার ওই যে কোনো একটা ইন্ডেক্সের রিটার্নের পার্থক্য। এই যে টোটাল অ্যাক্টিভ রিটার্ন হচ্ছে গিয়ে কি এই দুইটা, টু অ্যাক্টিভ রিটার্ন আর মিসফিট অ্যাক্টিভ রিটার্নের যোগফল। আর অ্যাক্টিভ রিস্ক আবার দুই রকমের, টু অ্যাক্টিভ রিস্ক আর একটা হচ্ছে মিসফিট অ্যাক্টিভ রিস্ক। টু অ্যাক্টিভ রিস্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে এই যে টু অ্যাক্টিভ রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর মিসফিট অ্যাক্টিভ রিস্ক বলতে বোঝাচ্ছে কি মিসফিট অ্যাক্টিভ রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ম্যানেজার টোটাল অ্যাক্টিভ রিস্ক হচ্ছে কি এই যে ম্যানেজার টু অ্যাক্টিভ রিস্ক হোল স্কয়ার প্লাস ম্যানেজার মিসফিট অ্যাক্টিভ রিস্ক হোল স্কয়ার রুট ওভার। এখন হচ্ছে এই যে এখানে দিল যে কি এক যেটা ম্যানেজার সি, তারপরে একটা ভ্যালু ওরিয়েন্টেড ম্যানেজার, সে হচ্ছে একজন ভ্যালু ওরিয়েন্টেড ম্যানেজার, মানে হচ্ছে তার মানে কি সে ভ্যালু বেসড ভ্যালু ইন্ডেক্সে যে সিকিউরিটি গুলো আছে সেগুলোর মধ্যে আন্ডার ভ্যালু সিকিউরিটি গুলোতে ইনভেস্ট করতেছে। The MSCI World X Australia Value Index will represent management C's investment universe। মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা ভ্যালু ইন্ডেক্স আছে, তার মানে ওই ভ্যালু ইন্ডেক্সে যে শেয়ারগুলো আছে ওই শেয়ারগুলোর মধ্য থেকে সে যেহেতু একজন অ্যাক্টিভ ইনভেস্টর, সে সেগুলোর মধ্য থেকে যেগুলো আন্ডার ভ্যালুড সেগুলোতে ইনভেস্ট করবে। তারপর হচ্ছে এই যে এখানে বলতেছে ম্যানেজার সি, তারপরে এমএসসিআই ওয়ার্ল্ড এক্স অস্ট্রেলিয়া ইন্ডেক্স, মানে টোটাল অস্ট্রেলিয়ার যতগুলো শেয়ার আছে ওটার একটা ইন্ডেক্স, আর একটা হচ্ছে কি ভ্যালু ইন্ডেক্স। এই তিনটা রিটার্ন দেওয়া হলো, তাহলে ম্যানেজার সি এর রিটার্ন হচ্ছে 12%, তারপরে অস্ট্রেলিয়ার ফুল মার্কেটের ইন্ডেক্সের রিটার্ন হচ্ছে 10%, আর ওই ভ্যালু ইন্ডেক্সের হচ্ছে 15%। এখন বলতেছে কি আর ম্যানেজার টোটাল অ্যাক্টিভ রিস্ক হচ্ছে গিয়ে 5.5% আর মিসফিট হচ্ছে 4.4%। আচ্ছা এখানে আমরা পোর্টফোলিও ম্যানেজার টু অ্যাক্টিভ রিটার্ন বের করছি। টু অ্যাক্টিভ রিটার্ন তার মানে কি ম্যানেজারের রিটার্ন মাইনাস ওই কি ওই কোনো একটা বেঞ্চমার্ক বলতে ওই ভ্যালু, মানে কোনো ওই সে যে জিনিসটাকে কি করতেছে মিমিক করার ট্রাই করতেছে, মানে যে ভ্যালু ইন্ডেক্সে ইন্ডেক্স অনুযায়ী ইনভেস্ট করতেছে সেটার রিটার্ন ছিল 15 আর তার ছিল 12, তার মানে টু অ্যাক্টিভ রিটার্ন হচ্ছে -3। তার মানে সে অ্যাকচুয়ালি মার্কেটকে বিট করতে পারে না। আর মিসফিট অ্যাক্টিভ রিটার্ন মানে হচ্ছে কি সে যে পোর্টফোলিও মানে যে ইন্ডেক্সকে ইয়া করতেছে, যে ইন্ডেক্সকে ফলো করছে তার রিটার্ন মাইনাস মার্কেট রিটার্ন, তার রিটার্ন ছিল 15% আর মার্কেট রিটার্ন ছিল 10%, তার মানে 5%। 5% আর -3% যোগ করলে টোটাল অ্যাক্টিভ রিটার্ন হচ্ছে 2%। আর তার টোটাল অ্যাক্টিভ রিচ ছিল 5.5%, মিসফিট ছিল 4.44%। তাহলে আমরা যদি ওই টোটাল অ্যাক্টিভ রিস্কের সূত্রে এই জিনিসটা বসাই দিই তাহলে ভ্যালু বের হচ্ছে 0.077। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে পোর্টফোলিও অ্যাসেট গুলোর মধ্যে কোন অ্যাসেট কতটুকু রিস্কি। সাপোজ আমার একটা পোর্টফোলিও, এটার মধ্যে তিনটে আছে, পোর্টফোলিও গুলোর ওয়েট হচ্ছে 40%, 50%, 10%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20%, 12%, 6%, আর এটার কোরিলেশন হচ্ছে কি 1.40, 0.20। আচ্ছা এগুলো বিভিন্ন কোরিলেশন দেওয়া হলো। আর এখানে পোর্টফোলিও টোটাল ওয়েট, আর এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কিভাবে বের করা হয়েছে, এবার হচ্ছে কি এটা বের করা হচ্ছে আমরা যে বিল্লাল স্যার শুরুর দিকের ক্লাসগুলোতে দেখাইছিল যে কিভাবে পোর্টফোলিও কি করা হয়, রিটার্ন বের করা হয়, সেম ওই সূত্র ইউজ করে এখানে এই পোর্টফোলিও রিটার্নটা বের করা হয়েছে। আচ্ছা আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা। এখন আমাদের বিল্লাল স্যার ক্লাসে বলছিল যে এই জিনিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এখানে হচ্ছে কি পোর্টফোলিও রিস্ক অ্যাট্রিবিউশন, মানে আমার পোর্টফোলিওতে কোন অ্যাসেট কতটুকু রিস্কি। এখানে বলা হচ্ছে মানে হচ্ছে কন্ট্রিবিউশন টু পোর্টফোলিও ভ্যারিয়েন্স, মানে পোর্টফোলিওর যে টোটাল ভ্যারিয়েন্স হয়েছে তার তার মধ্যে কতটুকু কন্ট্রিবিউশন কোন অ্যাসেটটা করতেছে। প্রথম অ্যাসেটটা করতেছে 0.008416, তারপর দ্বিতীয় অ্যাসেটটা করতেছে 0.005592, আর তৃতীয় অ্যাসেটটা 300204। মোট কথা হচ্ছে টোটাল আমার রিস্ক ছিল 0.014212। এখন হইলো গিয়ে এই যে আর এটা দেওয়া হচ্ছে কি অ্যাবসলিউটলি, আর এটা হচ্ছে কি রিলেটিভলি মানে হচ্ছে কি এই যে এই জিনিসটা টোটাল এয়ার কতটুকু। এই যে তাহলে প্রথম অ্যাসেটটা 0.008416 হচ্ছে গিয়ে টোটাল 0.01421 এর 59.2%,
আর এটা হচ্ছে 39.35% আর এটা হচ্ছে 1.49%। তার মানে এখানে দেখা যাচ্ছে অ্যাসেট সিটা সবচাইতে কি কম রিস্ক কন্ট্রিবিউট করতেছে। আর এই জিনিসগুলা কিভাবে বের করা হয়েছে? এই জিনিসগুলা বের করা হচ্ছে কি আমরা যে কি করতাম, ইয়ার সূত্র, ইয়ার যে দেখছিলাম, মোট কথা কি পোর্টফোলিও ভ্যারিয়েন্স বের করার যে সূত্রটা, মানে কোন একটা অ্যাসেটের ভ্যারিয়েন্স বের করার যে সূত্রটা ওইটাই। এটা ছিল কি 2 ইন্টু অ্যাসেট এ এর ওয়েট ইন্টু অ্যাসেট বি এর ওয়েট, তারপরে কি এ বি, এই যে এই সূত্র ইউজ করছি। সরি সরি সরি, এটা তো আমরা কোভেরিয়েন্স কিভাবে বের করছি সেটা দেখাইলাম। এই যে এটা বের করা হচ্ছে কি, তার মানে এখানে কি অ্যাসেট এ এর সাথে কি হইতে পারে, তিনটে অ্যাসেটের কম্বিনেশন হইতে পারে। একটা হচ্ছে এ এর হইতে পারে, তারপর এ বি এর হইতে পারে, এ সি এর হইতে পারে। এগুলো গুণ করলাম আর এগুলোর প্রত্যেকটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করলাম, গুণ করলাম, তাইলে আমার বের হয়ে যাচ্ছে কি 0.008416 এভাবে। তাহলে এইভাবে করে অ্যাসেট বি এরটা বের করবো, এইভাবে করে অ্যাসেট সি এরটা বের করবো। আর এটা তো বললামই, এগুলো হচ্ছে কি টোটালের, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট। আচ্ছা, এটা ছিল আমাদের কি অ্যাক্টিভ ইনভেস্টিং আর কি। তো আমাদের আরেকটা টপিক আছে মিডল ফর, সেটা হচ্ছে আরেকটা ক্লাসে দেখাবো।